বলা হচ্ছে বাংলাদেশে নাকি রিফাইন্ড আওয়ামী লীগ ফিরবে, কিন্তু এই তথ্য কতটা সত্যি? কারণ ইতিমধ্যেই ভারতে রয়েছেন শেখ হাসিনা এবং তিনি কতটা এতে সহমত পোষণ করবেন তা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। সেদিকে আমরা নজর রাখার চেষ্টা করব। অন্যদিকে নজর রাখবো যে ইতিমধ্যেই হাসনাত আব্দুল্লাহ যে সাক্ষাৎকার করেছেন সাবেক মেয়রের সঙ্গে, তা নিয়ে তুমুল আলোচনা চলছে। কোথাও গিয়ে মনে করা হচ্ছে তিনি হয়তো এবার আসন্ন নির্বাচনে এনসিপির হয়ে লড়বেন। আসলে কি পরিস্থিতি, সেদিকে নজর রাখার চেষ্টা করব। অন্যদিকে নজর রাখবো যে বাংলাদেশে এই মুহূর্তে যা পরিস্থিতি চলছে তাতে বিএনপি সরকার অনেক বিষয় কাঠগড়ায় উঠেছে। যেমন একদিকে যেমন বিদ্যুৎ পরিষেবা কার্যত ব্যাহত হয়েছে বলা যেতে পারে, অন্যদিকে ডিজেল নিয়ে কার্যত বহু জায়গার সংকট তৈরি হয়েছে। সমস্ত বিষয় নিয়ে ইতিমধ্যেই বিএনপি সরকারকে কাঠগড়ায় তুলছে সাধারণ মানুষ, সেদিকেও নজর রাখার চেষ্টা করব। অন্যদিকে নজর রাখবো যে এই মুহূর্তে ভারত বাংলাদেশের সম্পর্কের সমীকরণ কোন জায়গায় রয়েছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সেনাবাহিনীর কি ভাষ্য। এই মুহূর্তে সেনাবাহিনী বা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি ঠিকই বলছেন। অন্যদিকে আরো একটি বিষয়ের দিকে নজর রাখতেই হচ্ছে যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের ভূমিকা নিয়ে 2024 সালের 5ই আগস্টে তার কি ভূমিকা ছিল সেটা নিয়ে আবার নতুন করে আলোচনা শুরু হয়েছে বাংলাদেশের আঙিনায়। আসলে কি পরিস্থিতি, সবটাই রাখবো আপনাদের সামনে আমাদের বিশেষ প্রতিবেদন আকারে। 2026 সালের এপ্রিল মাসে বাংলাদেশে জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতি এক চরম অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। এপ্রিলের প্রচণ্ড দাবদাহে বাংলাদেশ জুড়ে বিদ্যুৎ পরিস্থিতির চরম অবনতি হয়েছে। রাজধানী ঢাকা ও এর বাইরের শহর ও গ্রামাঞ্চলে লোডশেডিং এর মাত্রা প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা, কোথাও কোথাও 14 ঘন্টা পর্যন্ত পৌঁছেছে। ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় লোডশেডিং কিছুটা সহনীয় হলেও ঢাকার বাইরে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের শাসন আমলে এই বিদ্যুৎ সংকট এক বিশাল রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। চলতি বছরের এপ্রিলের মাঝামাঝি থেকে শুরু হওয়া তীব্র লোডশেডিং এ জনজীবন স্থবির হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে একটি তথ্য সামনে এসেছে যে বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের ঘরের আলো ও এসি ব্যবহার 50% কমিয়ে দিয়েছেন। তারেক রহমান নিজেকে বিদ্যুৎ সাশ্রয়ী নেতা হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন বলেই বিশেষজ্ঞদের মত। প্রসঙ্গত, তারেক রহমানকে ঘিরে লোডশেডিং এর সরকার তকমাটি নতুন কোনো বিষয় নয়। অনেকেই বিএনপি 2001-2006 সালের আমলের লোডশেডিং এর সাথে বর্তমানের এই তীব্র সংকটকেই কিন্তু মেলাচ্ছেন। 2024 সালের সাম্প্রতিক এই তীব্র লোডশেডিং এর ফলে বিরোধী দলগুলো এবং রাজনৈতিক বিশ্লেষকরা আবারও সেই পুরনো স্মৃতিচারণ করে সরকারকে তীব্র সমালোচনা করছেন। তারেক রহমান থাকলেই লোডশেডিং বেড়ে যায়, এমন একটা ধারণা বিএনপি বিরোধী রাজনৈতিক গোষ্ঠী বা সোশ্যাল মিডিয়ায় দীর্ঘদিন ধরে চলে আসছে। যদিও বিএনপি সূত্রে বলা যাচ্ছে যে এটি একেবারেই প্রাক্তন সরকারের রেখে যাওয়া জঞ্জাল। 2024 সালে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট এবং কয়লা ও এলএনজি আমদানিতে জটিলতা এই পরিস্থিতিকে আরও জটিল করেছে বলে দাবি তারেক সরকারের। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারেক রহমানের ওপর জনগণের উচ্চ প্রত্যাশা ছিল। তিনি যদি এই তীব্র বিদ্যুৎ সংকট দ্রুত নিরসন করতে না পারেন তবে জনগণ তাকে লোডশেডিং এর সরকার হিসেবেই আখ্যায়িত করবে। ইতিমধ্যে সামাজিক মাধ্যমে তারেক রহমানের আগের সেই উক্তি যে বাসাবাড়ি আর শপিং মলে একসাথে বিদ্যুৎ দেওয়া সম্ভব নয়, তিনি এই উক্তি করেছিলেন, নতুন করে কিন্তু ভাইরাল হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারেক রহমানের ওপর জনগণের উচ্চ প্রত্যাশা ছিল। তিনি যদি এই তীব্র বিদ্যুৎ সংকট দ্রুত নিরসন করতে না পারেন তবে জনগণ তাকে লোডশেডিং এর সরকার হিসেবেই আখ্যায়িত করবে। বর্তমান সরকার দাবি করছে বিশ্বে জ্বালানি সংকটের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে এলএনজি সরবরাহ বিঘ্নিত হচ্ছে এবং দেশে বিদ্যুৎ উৎপাদনের জন্য জ্বালানি তেল ও গ্যাস আমদানি ব্যাহত হচ্ছে। পিডিবি এবং পিজিসিবি জানায় চাহিদা 18,000 মেগাওয়াটের বিপরীতে উৎপাদন হচ্ছে 12,000 মেগাওয়াটের নিচে। ফলে ঘাটতি মেটাতে লোডশেডিং অনিবার্য হয়ে পড়ছে। জ্বালানি সংকটে অনেক বিদ্যুৎ কেন্দ্র তাদের পূর্ণ সক্ষমতা চলতে পারছে না। পাশাপাশি তারেক রহমান জানান সরকার প্রতিদিন জ্বালানি খাতে শত শত কোটি টাকা ভর্তুকি দিচ্ছে এবং জনগণকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন। জামায়াত ইসলামী আমির শফিকুর রহমান বর্তমান পরিস্থিতি কড়া সমালোচনা করে বলেছেন, জ্বালানি সংকট নেই অথচ লোডশেডিং এখন 6 থেকে 10 ঘন্টা, এটি প্রশাসনের ব্যর্থতা। অর্থাৎ বিরোধী পক্ষ এটিকে সরকারের অদক্ষতা হিসেবেই দেখছে। প্রসঙ্গত, বিদ্যুৎ খাতে স্থবিরতা কাটাতে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে প্রধানমন্ত্রী তারেক রহমান উন্নয়ন সহযোগীদের কাছে $2 বিলিয়ন জরুরি সহায়তা চেয়েছেন। এশিয়া জিরো এমিশন
কমিউনিটি প্লাস সম্মেলনে তিনি সতর্ক করেছেন যে বর্তমান জ্বালানি সংকট 70-এর দশকের তেলের সংকটের মতো ভয়াবহ আকার ধারণ করতে পারে। এমনকি সংকট মোকাবিলায় ভারত থেকে বিদ্যুৎ ও ডিজেল আমদানি বাড়ানোর চেষ্টা করছে সরকার। তারেক রহমান ভারতের নুমালীগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল সরবরাহ সচল রাখার জন্য দিল্লির সাথে আলোচনা করেছেন। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির প্রতি মানুষের আশা ও শঙ্কা দুটোই এখন কিন্তু অবস্থান করছে। লোডশেডিংয়ের দায়ভার নিয়ে বিএনপি যে আগেই সরকারের ওপর দোষ চাপাচ্ছে তা কতটা গ্রহণযোগ্য হবে তা সময় বলবে। তবে এটি স্পষ্ট যে যদি অবিলম্বে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হয় তবে লোডশেডিংয়ের সরকার এই তকমা তারেক রহমানকে রাজনৈতিকভাবে বেশ চাপের মুখেই ফেলবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। নিজেদের ক্ষমতাকে বিসর্জন দিচ্ছেন তারেক রহমান। আমেরিকার গোলাম হয়ে থাকার পথ পাকাপাকিভাবে তৈরি করছে বাংলাদেশ। আগেই আমেরিকার হাতের পুতুল হওয়ার রাস্তা তৈরি করে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। সেই রাস্তায় এবার আরো সুগম করে তোলার পথে হাঁটছে তারেক রহমানের সরকার। মধ্যপ্রাচ্যে অশান্তির মধ্যেই জ্বালানির ভাড়ারে টান পড়ে গিয়েছে একাধিক দেশে, বাদ নেই বাংলাদেশও। এবার রাশিয়া থেকে তেল কিনতে বাংলাদেশকে অনুমতি দিল তাদের প্রভু মার্কিন যুক্তরাষ্ট্র। অর্থাৎ বাংলাদেশ কোন দেশ থেকে তেল ও জ্বালানি কিনবে সেটা ঠিক করে দেবে আমেরিকা। রাজনৈতিক কারবারিদের মতে আমেরিকার হাতে নিজেকে পুরোপুরি সঁপে দিয়েছে বাংলাদেশ। আগামী দিনে ট্রাম্পের কথাতেই উঠবে বসবে বাংলাদেশ। সূত্রের খবর, মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ সম্প্রতি তেল কেনার ব্যাপারে বাংলাদেশকে সবুজ সংকেত দিয়েছে। আর এই নিয়ে বাংলাদেশের অন্দরে তৈরি হয়েছে চাপানুতর। প্রথমে রাশিয়া থেকে তেল কেনার খবর, এরপর খোদ বাংলাদেশ সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করে বলে এই ধরনের কোনো খবর নেই। বোঝাতে চেষ্টা করেছি যে আমাদেরকে রাশিয়া থেকে যাতে 2 মাসের অন্তত অথবা 6 লক্ষ মেট্রিক টন আমাদের যেরকম ডিজেল আনার অনুমতি দেয়, স্যাংশন ওয়েভার দেয়। তো যাই হোক, সেটা ওনারা বলেছে আমাদেরকে চিঠি দিতে, আমরা সেই চিঠিটা দিয়েছি। এখন আমরা উত্তরের অপেক্ষায় আছি। সূত্রের খবর, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের একাধিক কর্মকর্তার মতে গত 11 এপ্রিল থেকে কার্যকর হওয়া এই ছাড়টি 9 জুন পর্যন্ত বহাল থাকবে। এর আগে গত 12 মার্চ মার্কিন ট্রেজারি বিভাগ রাশিয়ার জ্বালানি ক্রয় 30 দিনের ছাড় দিয়েছিল। জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে ভারতের মতো বাংলাদেশকেও রাশিয়ার তেল কেনার জন্য অস্থায়ী ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করতে যুক্তরাষ্ট্রের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছিল সরকার। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার সময় বিষয়টি আনা হয়, যেখানে জ্বালানি সহযোগিতা, বিনিয়োগ ও বাণিজ্য সহ আরো নানা বিষয়ে বিস্তৃত আলোচনা হয়েছে। বাংলাদেশ আগামী 3 মাসের জন্য তেল ছাড়ের অনুরোধ করেছিল। কূটনৈতিক সূত্রের দাবি, যুক্তরাষ্ট্রের কাছে রাশিয়া থেকে তেল আমদানির বিষয়ে সম্মতি চাওয়ার পর থেকে ওয়াশিংটনে বাংলাদেশি কূটনীতিকরা দেশটির ট্রেজারি বিভাগের সঙ্গে বিষয়টি নিয়ে কাজ করে আসছিলেন। যুক্তরাষ্ট্র তেল আমদানির জন্য বাংলাদেশকে রাশিয়ার কিছু তেল কোম্পানির নামও দিয়েছে। তাদের সঙ্গে সমন্বয় করে তেল আমদানি করা যাবে। কিন্তু এসবের মধ্যেই ছড়িয়ে পড়ছে আরো একটি খবর। পদ্মাপাড়ে কিছু সংবাদ মাধ্যমের দাবি, রাশিয়া থেকে বাংলাদেশের জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের 60 দিনের ছাড়ের যে খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তা ভিত্তিহীন। এমনই চাঞ্চল্যকর দাবি করেছে বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। 17 এপ্রিল সেদেশে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 11 এপ্রিল থেকে আগামী 9 জুন পর্যন্ত 60 দিনের ছাড় অথবা রাশিয়া থেকে 10 লাখ টন ডিজেল আমদানির কোনো খবর বাংলাদেশি সংবাদ মাধ্যমকে দেয়নি। এই ধরনের খবর জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ কর্তৃকের অনুমোদিত তথ্যের ভিত্তিতে নয়। তাহলে প্রশ্ন উঠছে, কোন সূত্র থেকে এমন খবর ছড়ালো যাতে বলা হলো রাশিয়া থেকে তেল কেনার ব্যাপারে বাংলাদেশকে সবুজ সংকেত দিয়েছে আমেরিকা? আওয়ামী লীগ নেই বাংলাদেশ সরকারে, তার ফল হারে হারে টের পাচ্ছেন দেশবাসী। দেশজুড়ে তীব্র আকার নিয়েছে বিদ্যুৎ সমস্যা। তীব্র গরমের মধ্যেই ঘন্টার পর ঘন্টা ধরে লোডশেডিং। দেশজুড়ে চরম বিদ্যুতের আকালের মধ্যেই স্বপ্ন দেখাচ্ছে হাসিনার মেগা প্রকল্প। সূত্রের খবর, বাংলাদেশের রূপপুর পারমাণবিক কেন্দ্র তার উৎপাদন শুরুর অনুমোদন পেয়েছে। ফলে বাংলাদেশে আগামী দিনে বিদ্যুতের যোগান বাড়বে বলে মনে করা হচ্ছে।
হাসিনার মেগা প্রকল্পগুলির মধ্যে একটি রূপপুর পারমাণবিক কেন্দ্রের অনুমোদন। চলতি বছর সেপ্টেম্বরের বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হবে এই পারমাণবিক কেন্দ্র। কিন্তু কেন এই বিদ্যুতের আকাল? শহরের চেয়ে গ্রামে লোডশেডিং এর পরিমাণ বেশি, কোথাও 7 ঘন্টা, কোথাও 10 ঘন্টারও বেশি আবার লোডশেডিং হচ্ছে। ঢাকার বাইরে কয়েকটি জেলায় গত 3-4 দিন ধরে বিদ্যুৎ পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। দিন এবং রাতের বড় একটা সময় বিদ্যুৎ থাকছে না। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারাও স্বীকার করেছেন লোডশেডিং হচ্ছে। তাদের দেওয়া তথ্য মতে লোডশেডিং এর পরিমাণ 30 থেকে 46% পর্যন্ত। কিন্তু কেন বাংলাদেশে বিদ্যুৎ সংকট? জ্বালানি বিশেষজ্ঞদের একাংশের দাবি, এপ্রিল থেকে জুন এই 3 মাস দেশে গরম বাড়ে, এর সঙ্গে পাল্লা দিয়ে বিদ্যুতের চাহিদাও বাড়ে। তবে এবার জ্বালানি সংকট সহ নানা কারণে বিদ্যুৎ পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। দেশে জ্বালানি সংকটের কারণে এবার বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে অফিসের সময় কমানো, শপিং মল দ্রুত বন্ধ করা সহ নানা উদ্যোগ নিয়েছে সরকার। কিন্তু এই উদ্যোগ কতখানি কার্যকর হচ্ছে তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। যদিও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বলছে তারা চেষ্টা করছে। সংস্থাটি জানিয়েছে, জ্বালানি সংকটের পাশাপাশি কয়লা ভিত্তিক কয়েকটি বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্র নষ্ট হয়ে যাওয়ায় উৎপাদন কিছুটা কমেছে। পল্লী বিদ্যুৎ সমিতির মেহেরপুর জোনের জেনারেল ম্যানেজার স্বদেশ কুমার ঘোষ বলেন, মোট চাহিদা 30 থেকে 40% লোডশেডিং হচ্ছে। আমরাও বিদ্যুৎ কম পাচ্ছি, যার জেরে ঘন ঘন লোডশেডিং হচ্ছে। গত 2-3 দিন যেখানে গ্রামে 6 থেকে 8 ঘন্টা পর্যন্ত লোডশেডিং চলেছে বলে জানিয়েছেন তিনি। লালমনিরহাট, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকা থেকেও একই পরিস্থিতির কথা জানা গিয়েছে। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ বা পিজিসিবি এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের গত কয়েকদিনের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, সর্বোচ্চ চাহিদার সময় সারা দেশে লোডশেডিং 1800 মেগাওয়াট ছাড়িয়ে যাচ্ছে। পিডিবির তথ্য বলছে, এপ্রিলের শুরু থেকে দেশের দিনে এবং রাতে গড়ে 12 থেকে 14,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। গত মঙ্গলবার সন্ধ্যায় সর্বোচ্চ চাহিদার সময় সারা দেশে বিদ্যুৎ উৎপাদিত হয়েছে 14,080 মেগাওয়াট। এর বিপরীতে চাহিদা ছিল 14,800 মেগাওয়াট, আর সেই হিসেবে এই সময় লোডশেডিং এর পরিমাণ ছিল 688 মেগাওয়াট। বুধবার বিকেল 3টায় সারা দেশে বিদ্যুতের চাহিদা ছিল 14,600 মেগাওয়াট। এর বিপরীতে এই সময় বিদ্যুৎ উৎপাদন হয়েছে 12,670 মেগাওয়াট। পিজিসিবির তথ্য অনুযায়ী এই সময় সারা দেশে লোডশেডিং এর পরিমাণ ছিল 1,843 মেগাওয়াট। এই চলতি মাসে বুধবার লোডশেডিং এর পরিমাণ ছিল সবচেয়ে বেশি। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য মোহাম্মদ জহুরুল ইসলাম বলেন, গত কয়েকদিনে বিদ্যুতের চাহিদার তুলনায় উৎপাদন কম হচ্ছে। কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের কিছু যন্ত্র রক্ষণাবেক্ষণ করা হচ্ছে, আর তাছাড়া জ্বালানির সংকটও রয়েছে, যে কারণে চাহিদা থাকলে সেই পরিমাণ বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে না। আর সব মিলিয়ে হাসিনার অনুপস্থিতিতে দেশে ক্রমশই বাড়ছে বিদ্যুৎ সংকট। পদ্মাপাড়ের রাজনীতিতে নতুন সমীকরণ। সাবেক মেয়র মঞ্জুর আলমের বাসায় সংসদ সদস্য তথা এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। কেনই বা তিনি সেখানে গেলেন? সৌজন্য সাক্ষাৎ বলা হলেও কি শুধুই এটা সৌজন্য সাক্ষাৎ, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো রহস্য? কেনই বা একদল যুবক ওই সাবেক মেয়রের বাড়ির সামনে জড়ো হয়ে হাসনাতের বিরুদ্ধে স্লোগান দিলেন? কাদের নির্দেশে তারা এটা করলেন? মঞ্জুর আলম কি তবে এনসিপি প্রার্থী হয়ে আবারও কি লড়তে যাচ্ছেন? এমন নানা প্রশ্ন উঠে আসছে। অনেকে বলছেন, তবে কি হাসনাত মঞ্জুরের গোপন বৈঠক অন্য বার্তা বহন করছে? চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মঞ্জুর আলমের বাসায় সৌজন্য সাক্ষাৎ করতে গিয়ে স্থানীয় ছাত্র জনতা ও জুলাই আন্দোলনের কর্মীদের তোপের মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। উত্তর কাট্টলি এলাকায় এইচএম ভিলায় ছবি দেখা যায়। সংসদ সদস্যদের আগমনের খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ জনতা ওই সাবেক মেয়রের বাড়ির সামনে জড়ো হন এবং এক পর্যায়ে হাসনাত আব্দুল্লাহকে দ্রুত ওই এলাকা ত্যাগও করতে হয়। বাড়ির সামনে অবস্থান নেওয়া ব্যক্তিরা নিজেদের জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে হাসনাত আব্দুল্লাহর উপস্থিতির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন। আর এই ছবি দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। ওই ভিডিওটিতে দেখা যায় জুলাই যোদ্ধারা তাকে প্রশ্ন করে, যিনি সংসদে দাঁড়িয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানান, তিনি কেন আওয়ামী লীগ নেতার বাড়িতে যে এসেছেন
তারা হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগের দালাল বলে স্লোগান দেন এবং তার অবস্থানের রাজনৈতিক ব্যাখ্যাও দাবি করেন। কিন্তু হাসনাত আব্দুল্লাহ কোনো উত্তর না দিয়ে এলাকা ত্যাগ করেন। এদিকে অভিযোগ করা হচ্ছে যুবদল নাকি এই মব করেছিল তার উপর, অর্থাৎ বিএনপির যুবকরা এই কাজ করেছে বলে দাবি হাসনাতদের। এই ঘটনা নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এনসিপির যুব সংগঠন জাতীয় যুব শক্তি। মঙ্গলবার সংগঠনের যুগ্ম সদস্য সচিব আসাদুর রহমানের পাঠানো প্রতিবাদ লিপিতে বলা হয়, হাসনাত আব্দুল্লাহর ওপর যুবদলের নেতৃত্বে এই মব সন্ত্রাস করা হয়েছে। তারা গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে কথা বলেন, এমনকি তারা বলছে রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, কিন্তু সেটা কখনোই সহিংসতার জায়গায় যেতে পারে না। কিন্তু প্রশ্ন, হাসনাত আব্দুল্লাহর কি 18 মাসে কোনো সৌজন্য সাক্ষাৎ করেছেন? অন্যদিকে মঞ্জুর আলমের সঙ্গে হাসনাতের বৈঠকের পর মঞ্জুর আলম বললেন, আমি বিএনপির সমর্থনে মেয়র ছিলাম, আমি কখনো আওয়ামী লীগ করিনি, আমার নামে কোনো মামলা ছিল না, তাহলে আমি দোষর হলাম কিভাবে? মঞ্জুর আলম বলেন, যারা বাইরে হট্টগোল করেছে মূলত তারা স্থানীয় বিএনপির সঙ্গে জড়িত। তিনি আরও জানিয়ে দেন, 2015 সালের পর তিনি রাজনীতি থেকে দূরে আছেন। তিনি এখন সমাজ সেবার সঙ্গে যুক্ত রয়েছেন। কিন্তু হঠাৎ করে এনসিপির সঙ্গে তার বৈঠক হলো কেন? হাসনাত আব্দুল্লাহ হঠাৎ করে তার বাড়িতে ছুটে গেলেন, বৈঠক করলেন, সেটা কি নিছক সৌজন্য সাক্ষাৎই, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের সামনেই রয়েছে স্থানীয় সরকার নির্বাচন, সেক্ষেত্রে এনসিপির হয়ে তিনি লড়তে পারেন, এমন কথাও বলা হচ্ছে। এখন দেখার বিষয় আগামী দিনে কি হয়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। কোন দিকে গড়াচ্ছে বিএনপি জামাত পারস্পরিক সমীকরণ? সূত্রের খবর, অগাস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর বিএনপি ও জামাত ইসলামীর দীর্ঘদিনের রাজনৈতিক বন্ধুত্বের ভিত ক্রমশ আলগা হচ্ছে। সাম্প্রতিক সময়ে বর্তমানে তাদের সম্পর্কে যথেষ্ট টানাপোড়েন ও অবিশ্বাস রয়েছে। আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়া এবং পরবর্তী সরকারের মূল দল হিসেবে থাকার প্রতিযোগিতায় দুই দল এখন কার্যত মুখোমুখি অবস্থানে রয়েছে। যদিও বিভিন্ন ইস্যুতে কৌশলগত দূরত্ব বজায় রাখছে বিএনপি ও জামাত। একসময় এই জোটের সুসম্পর্ক ছিল, কিন্তু 2024 সালে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর এই জোট কার্যত ভেঙে যায়। বর্তমানে জামাত দেশের রাজনৈতিক ময়দান দখল এবং বিএনপির প্রধান প্রতিপক্ষ হিসেবে নিজেদের সুসংগঠিত করছে। অনেক ক্ষেত্রে দুই দলের কর্মী সমর্থকদের মধ্যে অস্থিরতাও দেখা যাচ্ছে। জামাত কট্টরপন্থী এবং পাকিস্তানপন্থী রাজনৈতিক অবস্থান ধরে রাখলেও বিএনপি নিজের ডানপন্থী রাজনীতিতে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে বলে রাজনৈতিক কারবারিদের দাবি। আগামী দিনে সংসদে দুই দলের সম্পর্ক কি রূপ নেবে তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে একাধিক মতামত রয়েছে। একাধিক চ্যালেঞ্জ রয়েছে বিএনপির সামনে, যার মধ্যে উল্লেখযোগ্য চ্যালেঞ্জগুলি হলো দলে বিদ্রোহী প্রার্থীদের নিয়ন্ত্রণ করা। রাজনৈতিক পট পরিবর্তনের পর গত 18 মাসে সারা দেশে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদার জুলুমের অভিযোগ রয়েছে। তরুণ ভোটারদের বিএনপির পক্ষে টানার ক্ষেত্রে প্রচারণায় ঘাটতির অভিযোগও মিলেছে। এছাড়াও সমাজ মাধ্যমের প্রতিদ্বন্দ্বী জামাতে প্রচার থেকে পিছিয়ে থাকাও একটি চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে। কিন্তু কি বলছেন বিএনপি স্থানীয় নেতারা? দলে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আমাদের আসনে নেতাকর্মীরা বিভক্ত হয়ে পড়েছেন, এর প্রভাব ভোটারদের মধ্যেও পড়তে পারে। সম্প্রতি সংবাদ মাধ্যমে এমনই দাবি করছেন নেত্রকোনা 3 নম্বর আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রচারে যুক্ত থাকা স্থানীয় একজন নেতা। সংসদীয় যে 79টি আসনে দলীয় মনোনয়ন না পেয়ে এবং বিএনপি থেকে বহিষ্কার হওয়ার পরও প্রার্থী হয়েছেন। এসব আসনেই নেত্রকোনা 3 নম্বর আসনের মতো একই চিত্র বলে দলটির নেতাকর্মীদের অনেকেই বলছেন। বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আসা তথ্য তাদের নিজস্ব গবেষণা অনুযায়ী 79টি আসনে বিদ্রোহী প্রার্থীর মধ্যে 46 জন শক্ত অবস্থানে রয়েছেন। বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাদের বিএনপি থেকে বহিষ্কার করার পরও তারা ভোটে রয়েছেন এবং বেশিরভাগ আসনেই তারাই দলীয় প্রার্থীর প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছেন। বিএনপির শীর্ষ পর্যায়ের একজন নেতা বলেছেন, বিদ্রোহী প্রার্থীদের নাম প্রত্যাহার করানো সম্ভব হচ্ছে না, ফলে এটিকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তারা। বিদ্রোহী প্রার্থী বিষয়টি বিএনপির সাংগঠনিক বা অভ্যন্তরীণ সমস্যা, যা সামলাতে পারেনি দলটি। তবে
তবে কি ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চলেছেন পদ্মাপাড়ের 22 গজের তারকা সাকিব আল হাসান? সম্প্রতি দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে গোপন বৈঠক করেন এই ক্রিকেট তারকা। লম্বা সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে রয়েছেন সাকিব আল হাসান। তবে কি হাসিনার সঙ্গে বৈঠকের পর ফের ক্রিকেটে কামব্যাক করবেন সাকিব? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে পদ্মাপাড়ের রাজনীতির অন্দরমহলে। দেশের ইতিহাসের সফলতম ক্রিকেটার সাকিব আল হাসান প্রায় 2 বছর ধরে দেশের বাইরে। আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য 2024 সালে তার দলের পতনের পর আর দেশে ফিরতে পারেননি। তবে বিএনপি সরকারের যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, আইনি জটিলতা কাটিয়ে উঠতে পারলে সাকিবকে স্বাগত জানানো হবে। বর্তমানে নিউ ইয়র্কে পরিবারের সঙ্গে থাকা সাকিব এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তার দেশে ফেরার ইচ্ছা। সাংবাদিকদের প্রশ্নে সাকিব বলেন, আইনি প্রক্রিয়াগুলোর কাজ শুরু হয়েছে। এখন যত দ্রুত সম্ভব যদি আমি সমাধান করতে পারি, নয়তো ফিরতে সময় লাগবে, কিন্তু আমি চেষ্টা করছি দ্রুত যেন সমস্যাগুলোর সমাধান করতে পারি। এখন বিষয়গুলো যত দ্রুত সমাধান করা সম্ভব হবে আমি তত দ্রুতই ফিরতে পারবো। আমার প্রথম অগ্রাধিকার হলো দেশে ফেরা। বিসিবি বা অন্যদের সাক্ষাৎকার ও মন্তব্যে আমি দেখেছি যে তারা চায় আমি আসি এবং খেলি, কিন্তু যেহেতু একটি আইনি প্রক্রিয়া চলছে তাই এগুলো শুধুই মুখে বললে হবে না, বিষয়গুলো সমাধান করে আসতে হবে। যেহেতু আমি এখন দূরে আছি, আমার হয়ে যদি এই কাজগুলো যদি বিসিবি করত আমার জন্য অনেক সহজ হতো। আমি বলছি না একদমই করেনি, কিন্তু আরেকটু ভালোভাবে করা গেলে তাড়াতাড়ি সমাধান হওয়ার সম্ভাবনা থাকতো। যেহেতু সেটা হয়নি, দেরি হচ্ছে, আমি তাই আমার মতো করে সর্বোচ্চ চেষ্টা করছি এটা সমাধান করতে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পারস্পরিক অস্থিরতা নিয়ে সাকিব বলেন, আমি কোনো নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে যোগাযোগ করছি না, এটা বিসিবির সঙ্গে যোগাযোগ রাখছি। এখানে কে আছেন বা কে আসবেন সেটা বড় কথা নয়, বরং ওই পদ বা চেয়ারের সঙ্গে আমার যোগাযোগ হচ্ছে। পজিশন অনুযায়ী যাদের সঙ্গে যোগাযোগ করা প্রয়োজন আমি তাদের সঙ্গেই কথা বলছি। এখন যারা আছেন তারাও বিসিবির অংশ, পরে যারা আসবেন তারাও বিসিবির অংশ। আগে রাজনীতি নাকি ক্রিকেট, এই নিয়ে সাকিবকে প্রশ্ন করা হলে তিনি জানান, রাজনীতি তো আমৃত্যু করা যায়, রাজনীতিতে অনেক সময় আছে, যেটা সময় নেই সেটা হলো ক্রিকেট। এটা আগে ঠিক করার চেষ্টা করছি। আর রাজনীতি যেটা বলছেন, আমি মনে করি রাজনীতি একটি বড় প্ল্যাটফর্ম যেখানে বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব। যদি আমি মানুষের জন্য কিছু করতে পারি তবে সেটা আমার ভালো লাগবে এবং সেই আশা আমার এখনো আছে, সব সময় থাকবে। পরিস্থিতি সব সময় একরকম থাকে না, পরিবর্তন হয়। আমি আশা করছি ভবিষ্যতে একটি স্বাভাবিক অবস্থা ফিরে আসবে যেখানে সব দল সমান সুযোগ পাবে এবং জনগণই সিদ্ধান্ত নেবে তারা কাকে চায়। আমি আশা করছি ভবিষ্যতে ভালো কিছুই হবে। সাকিবের বর্তমান অবস্থা সম্পর্কে নিয়মিত খোঁজখবর নিচ্ছেন প্রধান নির্বাচক হাবিবুল বাসার। সাকিবের সঙ্গে ব্যক্তিগত আলাপের সূত্র ধরে তিনি জানান, তার প্রধান চিন্তার জায়গা হলো সাকিবের ম্যাচ প্রস্তুতি। হাবিবুল বাসার বলেন, আমার সঙ্গে 2-1 বার কথা হয়েছে। আমার মূল প্রশ্ন ছিল সে প্রস্তুত কিনা। যেহেতু ও সেখানে আছে, ওখানে ক্রিকেট নিয়মিত হয় না, ট্রেনিংয়ের পর্যাপ্ত সুযোগও নেই। ফিটনেস ট্রেনিং করা যায় কিন্তু ক্রিকেট খেলা অত রেগুলার হয় না। আমি আসলে ওর সঙ্গে এসব বিষয় নিয়ে বেশি কথা বলেছি। এখন দেখার আইনি জটিলতা কাটিয়ে কবে ফের 22 গজে নামেন সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রভাবশালী সাময়িক পত্রিকা টাইমসে প্রকাশিত 2026 সালের বিশ্বের 100 প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। নেতৃত্বের সেরা হিসেবে অর্থাৎ লিডার্স ক্যাটাগরিতে এই আন্তর্জাতিক স্বীকৃতিকে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং ফ্যাসিবাদের পতনের পর নতুন রাজনৈতিক ধারার এক বড় মাইল ফলক হিসেবেই দেখছেন ঢাকা ও আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা। চলতি মাসের 15 তারিখ টাইম ম্যাগাজিনের প্রকাশিত তালিকায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, পোপ লিও চতুর্দশ, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের মতো বিশ্ব নেতাদের সাথে তারেক রহমানের নাম উঠে আসে। টাইম ম্যাগাজিন তার প্রোফাইলে তারেক রহমানের নাটকীয় রাজনৈতিক উত্থানকে ফুটিয়ে তুলেছে। ম্যাগাজিনটির সম্পাদক চার্লি ক্যাম্পবেল উল্লেখ করেছেন, মাত্র কয়েক মাস আগেও দক্ষিণ পশ্চিম লন্ডনে নির্বাসিত জীবন কাটাচ্ছিলেন তারেক রহমান। 2024 সালে বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর
তিনি বিরোধী আন্দোলনের নেতা থেকে জাতীয় নেতায় পরিণত হন। প্রায় 17 বছর দেশ থেকে বিচ্ছিন্ন থাকার পর চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। টাইমস ম্যাগাজিনের প্রতিবেদনে তারেক রহমানকে নিয়ে বলা হয়েছে, কয়েক মাস আগেও তিনি লন্ডনে নির্বাসিত জীবন কাটাচ্ছিলেন, কিন্তু 2024 সালে টাইমসের সিঙ্গাপুর ব্যুরো প্রধান ও ভূ রাজনীতি বিশেষজ্ঞ চার্লি ক্যাম্পবেল তারেক রহমানের এই দ্রুত রাজনৈতিক উত্থানকে ব্যতিক্রমী হিসেবেই উল্লেখ করেছেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে তারেক রহমানের এই সম্মান তাকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও তার মা বেগম খালেদা জিয়ার পদাঙ্ক অনুসরণের সুযোগ করে দিয়েছে। ঢাকা থেকে প্রকাশিত শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলোর সূত্র বলছে, তারেক রহমানের এই অর্জনকে বিএনপি এবং তার মিত্ররা গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে অভিহিত করছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে এই স্বীকৃতি তারেক রহমানের নেতৃত্বকে আন্তর্জাতিক পরিমণ্ডলে সুদৃঢ় করেছে এবং তাকে গণতন্ত্রের পুনরুদ্ধারকারী হিসেবে উপস্থাপন করেছে এবং একটি গণতান্ত্রিক জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠার প্রক্রিয়াকে সমর্থন করছে। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই প্রাপ্তি প্রসঙ্গে টাইমকে বলেন, জনগণের রাজনৈতিক অধিকার ফিরিয়ে আনতে আমাদের একসাথে কাজ করতে হবে। প্রতিবেদনে তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে বলা হয়েছে, প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং ফার্মার্স কার্ডের মতো জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে তিনি মাত্র কয়েক মাসেই জনগণের আস্থা অর্জন করেছেন। প্রসঙ্গত 2024 সালে 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে যে রাজনৈতিক পরিবর্তন আসে, তারেক রহমান তা পুনর্গঠনে জোর দিয়েছেন। তিনি গত ডিসেম্বরে নতুন বছরে দেশ পুনর্গঠনের বার্তা দিয়ে সাম্য, মর্যাদা এবং ন্যায় বিচারের অঙ্গীকার করেছিলেন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এই স্বীকৃতি তারেক রহমানের অদম্য সাহসিকতা, দূরদর্শিতা এবং বাংলাদেশের ভোটাধিকার ও বাক স্বাধীনতা পুনরুদ্ধারের লড়াইয়ের স্বীকৃতি। টাইম ম্যাগাজিন একই সাথে তারেক রহমানের সামনে থাকা চ্যালেঞ্জগুলোকেও উল্লেখ করেছে, যার মধ্যে রয়েছে 175 মিলিয়ন মানুষের দেশকে ঐক্যবদ্ধ রাখা, যুব বেকারত্ব দূর করা এবং উচ্চ মূল্যস্ফীতি মোকাবিলা করে অর্থনীতি পুনরুজ্জীবিত করা। বিশ্লেষকদের মতে এই তালিকায় তারেক রহমানের নাম আসা বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গত 1.5 দশক ধরে দেশে যে রাজনৈতিক সংকট, ভোটাধিকার হরণ এবং মত প্রকাশের স্বাধীনতার অভাব ছিল, সেখান থেকে উত্তরণের একটি বিশ্বের বার্তা এই স্বীকৃতিকে পাওয়া যায়। এছাড়া বিরোধী দলীয় নেতার উপর থেকে মিথ্যে মামলা প্রত্যাহার এবং জনগণের ভোটাধিকার পুনরায় নিশ্চিত করার প্রক্রিয়াকে আন্তর্জাতিক মহল ইতিবাচকভাবে নিয়েছে বলে মনে করছে। তবে এই তালিকার স্বীকৃতি কেবল একটি সম্মাননা নয়, বরং একটি বড় দায়িত্বও বটে। টাইমসের প্রতিবেদনে তারেক রহমানের সামনে থাকা চ্যালেঞ্জগুলোর কথাও উল্লেখ করা হয়েছে, যার মধ্যে রয়েছে উচ্চ মূল্যস্ফীতি, তরুণদের বেকারত্ব এবং ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধার। বিশ্লেষকরা মনে করছেন, গণতন্ত্র পুনরুদ্ধার কেবল নির্বাচনের মাধ্যমে নয়, বরং প্রাতিষ্ঠানিক সংস্কার এবং আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে পূর্ণতা পাবে। আর বিশেষজ্ঞদের মত, তারেক রহমানের এই স্বীকৃতি দেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করবে। দীর্ঘ নির্বাসন শেষে তার দেশে ফেরা এবং দলকে সুসংগঠিত করে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসা ছিল এক বিশাল চ্যালেঞ্জ, যা তিনি সফলভাবে মোকাবিলা করেছেন। এই পশ্চিমী স্বীকৃতি তারেক রহমানের ব্যক্তিগত বিজয় নয়, এটি বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন। এটি প্রমাণ করে যে বিশ্ব জনমত এখন বাংলাদেশে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক এবং স্থিতিশীল সরকার ব্যবস্থার পক্ষে রয়েছে। এই স্বীকৃতি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের মাইলফলক হিসেবে ইতিহাসে জায়গা করে নেবে বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা বিশ্বাস করেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।